তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছে আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। খালেদা জিয়ার বিদেশ যাত্রার আবেদন আগেই নিষ্পত্তি হয়েছে। সংসদে আইনমন্ত্রী খালেদার কিছু হলে দায় দায়িত্ব সরকারের, বললেন ফখরুল। সচিবালয়ে নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের 4 কর্মচারী বরখাস্ত। তদন্ত প্রতিবেদন জমা, জানালেন স্বাস্থ্য সচিব। ই কমার্স নিয়ে সরকারের পদক্ষেপ না জানানোয় হাইকোর্টের ক্ষোভ। অনিয়মের অভিযোগে দারাজের 2 কর্মকর্তাকে সিআইডির জেরা। ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ ভারত। 2024 থেকে 31 বৈশ্বিক আসরের সূচি প্রকাশ করল আইসিসি। Saudi Extreme. Enjoy smooth speed. এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে। সংসদে একটি আইন প্রণয়নের আলোচনায় বিএনপি সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী কথা বলেন। 401 ধারায় করা খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন আগেই নিষ্পত্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি আর পুনর্বিবেচনার সুযোগ নেই। শনিবার থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন। গুরুতর অসুস্থ জানিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবারও আবেদন করেছেন খালেদা জিয়ার ভাই। সংসদে আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা। বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় এ সুযোগ দেওয়ার এখতিয়ার সরকারের আছে। তবে আইনমন্ত্রী জানান, একবার নিষ্পত্তি হওয়া আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই। এত বেশি ক্ষমতা যেখানে আইন দিচ্ছে সরকারকে, সেখানে সরকারের আইনমন্ত্রী কেন সেই ক্ষমতাকে প্রয়োগ করতে চাচ্ছেন না? কেন তিনি তার হাত নিজের হাত নিজে বেঁধে ফেলতে চাইছেন? এটা আমার বোধগম্য হয় না। আর বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো মাননীয় স্পিকার, তাহলে 401-এ যেতে হতো না। বহু আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে যেতে পারতেন। একটা নিষ্পত্তিকৃত দরখাস্তের উপরে আর কোনো অর্ডার দেওয়া যায় না। মাননীয় স্পিকার, উনি বলতে মিসেস খালেদা জিয়া যদি আবারও জেলখানায় গিয়ে আবারও অ্যাপ্লাই করেন, তখন আমরা বিবেচনা করব। কিন্তু যেই অবস্থায় আছেন সেই অবস্থায় এই 401 ধারায় এই কোনো পদক্ষেপ নতুন করে বিবেচনার কোনো সুযোগ নাই। তো মাননীয় স্পিকার, সেই জন্য এই নতুন করে এই পুরানো দরখাস্তের উপরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আইনমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তার সামনের সারিতে ছিলেন সংসদ নেতা শেখ হাসিনা। এ সময় তিনি আইনমন্ত্রীকে এ বিষয়ে পরামর্শ দেন। যিনি আজকে তার জন্য এত মাননীয় প্রধানমন্ত্রী যে মানবিক দিকটা দেখিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু অগস্ট মাসের 21 তারিখ 2004 সালে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। তার প্রধান আসামি কে, এটা কিন্তু খুঁজে বের রায়ের মধ্যে আছে। তার প্রধান আসামি হচ্ছে ওনার ছেলে তারেক জিয়া। আইনমন্ত্রী আরো বলেন, আইন সবার জন্য সমান। তারপরও খালেদা জিয়া সাজাপ্রাপ্ত কয়েদিদের চেয়ে বাড়তি সুবিধা ভোগ করছেন। এটি পাচ্ছেন প্রধানমন্ত্রীর মানবিকতার কারণে। প্রস্তাব করছি যে লিডার এন্ড ডেপুটি লিডার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে তার সমস্ত দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, অসুস্থ খালেদা জিয়ার জন্য অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। তাকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহ ভাবে যে চক্রান্ত, সেই চক্রান্তে তাকে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। সংবিধানের 16 সংশোধনীর বিষয়ে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের শিগগিরই শুনানি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদে বিরোধী দলীয় নেতা ও উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার বিলের উপর আলোচনায় অংশ নিয়ে আনিসুল হক এ তথ্য দেন। মন্ত্রী বলেন, সংবিধানের 16 সংশোধনী বাতিলের মামলাটি বর্তমানে আপিল বিভাগের রিভিউয়ের জন্য আছে।
সুপ্রিম কোর্টের রুলস অনুসারেই এই রিভিউ চাওয়া হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, এ মামলায় রিভিউয়ের যথেষ্ট মেরিটও রয়েছে। মামলাটি শুনানির জন্য ইতোমধ্যে আপিল বিভাগে অনুরোধ জানানো হয়েছে। এর আগে বিলটির উপর আলোচনাকালে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু 16তম সংশোধনীর রিভিউর সর্বশেষ কী অবস্থা তা জানতে চান। এখন রিভিউ পিটিশন আমরা কি করতে পারি? আদালতে, সুপ্রিম কোর্টে আমরা গিয়ে মেনশন করতে পারি। আপনি মাননীয় স্পিকার জানেন, মেনশন করতে পারি, মাই লর্ড এটা শুনে দেন। এই মাননীয় স্পিকার অলরেডি সেটা করা হয়েছে। মাননীয় আপিল বিভাগ বলেছেন যে খুব শিগগিরই তারা এই মামলাটা শুনে দিবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি নথি গায়েবের ঘটনায় জড়িত থাকার দায়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে গঠিত 4 সদস্যের কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এদিকে শাহবাগ থানার পাশাপাশি ঘটনার তদন্ত করছে সিআইডি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েব হয় 28 অক্টোবর। ওই ঘটনার অনুসন্ধান শেষে 4 কর্মচারীকে চিহ্নিত করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে চিহ্নিত 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সচিব মোহাম্মদ আলী নূর। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে। লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে সেই অনুযায়ী। বরখাস্ত 4 কর্মচারী হলেন ক্রয় ও সংগ্রহ 2 শাখার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়শা সিদ্দিকা ও জোসেফ সর্দার, প্রশাসন 2 এর অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন 3 শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে বলে জানান সচিব। অ্যাকশন চলমান আছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী এটা কাজ চলমান থাকবে। নথি গায়েবের ঘটনায় 19 অক্টোবর শাহবাগ থানায় জিডি করেন উপসচিব নাদিয়া হায়দার। পরে ঘটনাস্থলে তদন্ত করে সিআইডি। সে সময় মন্ত্রণালয়ের যে 6 কর্মচারীকে সিআইডি জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে আয়শা সিদ্দিকা ও জোসেফ সর্দারও ছিলেন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়মের অভিযোগে দারাজের 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। দুপুর 11:15 থেকে টানা 2 ঘন্টা ধরে এই জিজ্ঞাসাবাদ চলে। দারাজের হেড অব স্টেক হোল্ডার শামসুল ইসলাম মাসুদ এবং হেড অব কমার্শিয়াল কামরুল ইসলামের কাছে বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড নিয়ে বিক্রির বিষয়ে ব্যাখ্যা চায় সিআইডি। জবাবে তৃতীয় পক্ষ বা সেলার এসব বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড বিক্রি করেছে বলে দাবি করে দারাজের প্রতিনিধি। তবে লেনদেন দারাজের অ্যাকাউন্টের মাধ্যমে হওয়ায় ই কমার্স প্রতিষ্ঠানটি দায় এড়াতে পারে না বলছে তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে আগামী সপ্তাহে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিআইডি। বারবার বলার পরও দেশের ই কমার্স খাত থেকে অর্থ পাচার রোধের সরকারের নেওয়া পদক্ষেপ না জানানোয় ক্ষোভ জানিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন। আগামী 23 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত। এ প্রতিবেদনে ই কমার্স খাতের কর আদায়ের নীতিমালা ও কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপক্ষকে জানাতে হবে। আদালত জানান, নোটিশ জারির পরেও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এ বিষয়টি আদালত গুরুতরভাবে নিচ্ছে। এসব অবহেলা সহ্য করা হবে না। পরে আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। গত 28 সেপ্টেম্বর ই কমার্স নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। সিটিং সার্ভিস ও ওয়েবিল পদ্ধতি বাতিলের দাবিতে মিরপুরে বাস চালানো বন্ধ করে দিয়েছেন চালকেরা। তারা বলছেন, মালিক সমিতি ঘোষণা দিলেও পদ্ধতি বাতিল না হওয়ায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে হচ্ছে। ঘটছে অপ্রীতিকর ঘটনা। এদিকে বাড়তি ভাড়া আদায় করায় 8 দিনে 2079টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং মোট 21,44,400 টাকা জরিমানা করেছে বিআরটিএ। ডিজেলের দাম বাড়ায় পরিবহন খাতের নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন বাস ভাড়া নির্ধারণ করে সরকার। একই সাথে সিটিং সার্ভিস, গেট লক এবং ওয়েবিল পদ্ধতি বাতিলের ঘোষণা দেয় বাস মালিক সমিতি। তবে ঘোষণার পরেও সিটিং সার্ভিস ও ওয়েবিল পদ্ধতি বহাল রেখেছেন বাস মালিকেরা। এর প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর মিরপুরে আলমক্কা, রবরব, প্রজাপতি, বসুমতী সহ বেশ কয়েকটি পরিবহনের বাস চালানো বন্ধ করে দেন চালকরা।
অর্ধেক ভাড়া পায় 30 টাকা, অর্ধেক ভাড়া গেল 15 টাকা, কিন্তু মালিক তো রাজশাহী 32 টাকা করে গুণা নেয়। তাহলে এই ড্রাইভার স্টাফটা বেতন পায় কই থেকে? ঢাকা সিটির যত কোম্পানি আছে সবাই ওবিল সিস্টেম করে, তারা নিজেদের অনুযায়ী নিজেরাই মনে করেন টাকা বসাই দিয়ে ওনারা ভাড়া নিচ্ছে। এদিকে অনেক বাসেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। পাশাপাশি সিটিং সার্ভিস এবং ওয়েবিলের নামেও চলছে বাড়তি ভাড়া আদায়। পল্লী বিদ্যুৎ থেকে মিরপুর 1-এ 35 টাকা আগে ভাড়া নিত, এখন আমার কাছে 50 টাকা নিচ্ছে এবং তাদের ব্যবহারও যথেষ্ট খারাপ। তাদের লেগে ওবিল আছে, ওবিলে স্বাক্ষর নেওয়ার পর থেকেই লোক উঠানো, মাজার রোড থেকে লোক উঠানো শুরু করবে, গাড়ির উপরে সব দাঁড়া থাকবে। মিরপুর 13 নম্বর নামবো, 40 টাকা নিছে, আমরা দুজন একসাথে ভাড়া দিয়েছি 80 টাকা, তারপরেও আমাদের কাছে আরো বলছে যে আরো 10 টাকা দেন। মালিক সমিতি বলছে বেশি ভাড়া নেওয়া বন্ধে রাজধানীর 128টি বাস কোম্পানির সঙ্গে সভা করবেন তারা। আর সিটিং সার্ভিস ও ওয়েবিল ব্যবস্থা বন্ধ করা না হলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কন্ট্রাক্টর এরা জিনিসটা রিয়েলাইজ করতে পারে না অনেক সময় যে কোন দূরত্ব থেকে কতটুকু ভাড়া হবে। হয়তো কোনো জায়গায় দেখা যায় 2 টাকা বেশি নিছে, আবার কোনো জায়গায় দেখা যায় 3 টাকা ছাড় দিয়ে দিছে। বাসে বাড়তি ভাড়া নেওয়া বন্ধে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে বিআরটিএফ। বেশি ভাড়া আদায়ের দায়ে জরিমানা ও মামলা করা হচ্ছে। পরিবহন সেক্টরে তো আসলে অভিযোগ অনেকগুলো, সব অভিযোগে এখন আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা আসলে ভাড়া বৃদ্ধির বিষয়টা কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং সেই প্রেক্ষিতে আমরা মোবাইল কোর্টটা গুরুত্ব আরোপ করছি। বাস ভাড়ার নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে প্রতিদিন 8টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যতদিন অভিযোগ পাওয়া যাবে ততদিন ভ্রাম্যমাণ আদালত চলবে বলে জানিয়েছে বিআরটিএফ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে, এই 2 জনই নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,928 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 20,764 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 213 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.03%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,72,948 জনে। সুস্থ হয়েছেন আরও 223 জন। এ নিয়ে মোট সুস্থ 15,36,967 জন। বস্তিবাসীদের জন্য করোনার টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রাজধানীর সবচেয়ে বড় করাইল বস্তিতে টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। 18 বছরের ঊর্ধ্বে সবাইকে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। যাদের জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র নেই তারা কেন্দ্রেই তাৎক্ষণিক ব্যবস্থায় করে নিতে পারছেন নিবন্ধন। অগ্রাধিকার পাওয়া জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের পর এবার বস্তিবাসীদেরও টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসলো সরকার। রাজধানীর করাইল বস্তির 8টি কেন্দ্রের 25টি বুথে মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয় এই কর্মসূচি। প্রতিদিন এই বুথে টিকা দেওয়া হবে 15,000 মানুষকে। করাইল বস্তির কেন্দ্রগুলোই সকাল থেকেই ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। নিবন্ধন সহ নানা ঝামেলা এড়িয়ে শুধুমাত্র স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে বয়সের প্রমাণপত্র নিয়ে সহজে টিকা পাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষ। আমাদের এখান থেকে কার্ড দিছে, কার্ড করছি, কার্ড নিয়ে আসছি, এখন এখানে এসে টিকা দিচ্ছি। রেজিস্টার ছাড়াই পাইছি আমরা, এখানে আসছে বাড়ি বাড়ি টিকিট দিয়ে গেছে, ওই টিকিট অনুযায়ী আমরা সিরিয়ালে ধরছি, আমরা টিকা দিয়ে দিচ্ছি। দিতে চাচ্ছিলাম না, তখন আমরা আগ্রহ লাগতেছে টিকার জন্য, ভালো দেখছি দেখে এই জন্য আসছি। আমরা মূর্খ, কই যাবো কি বা কি করবো কোনোই বুঝি নাই যে এটা খুব ভালো হয়েছে। ওইখানে কইতাছে যে এটা সরকারে ভালো একটা সিস্টেম করে দিছে। 25টি বুথের প্রতিটিতে প্রতিদিন 600 মানুষকে টিকা দেওয়া হবে। 7 দিনের মধ্যে করাইল বস্তিতে টিকাদান কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটা টিমে 2 জন ভ্যাকসিনেটর আছে এবং 2 জন করে ভলান্টিয়ার আছে, এবং প্রতি টিমের টার্গেট হলো 600 করে টিকা দেওয়া। সেভাবে 15,000 টিকা একদিনে দেওয়া সম্ভব। আমাদের টার্গেট হলো যে এই বস্তিতে যত মানুষ আছে 18+ বয়সের সবাইকে টিকার আওতায় আনা। দেশে টিকার কোনো সংকট নেই, পর্যায়ক্রমে সব বস্তিতে টিকা দেওয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার সৌদি দূতাবাস প্রতিদিন 4,000 বাংলাদেশিকে ভিসা দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আবদুল্লাহ হিলাল। আর প্রবাসীরা যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকা নিয়ে সৌদি যেতে পারেন তার জন্য দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশকে 15 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার অনুষ্ঠানে এসব কথা জানান তারা। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রিলিফ ফান্ড থেকে 15 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে সৌদি আরব।
রাজধানীর ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, সংক্রমণ কমে আসায় প্রতিদিন ৪,০০০ বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। করোনার পর এখন ঢাকার দূতাবাস থেকে ভিসা প্রদানের হার বেড়েছে। আমরা প্রতিদিন ৪,০০০ বাংলাদেশি ভিসা দিচ্ছি। তাছাড়া বাংলাদেশ আমাদের বন্ধু প্রতিম দেশ, তাই টিকা দিতে পেরে আমরা আনন্দিত। প্রবাসীরা যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যে কোনো টিকা নিয়ে সৌদিতে যেতে পারেন, অনুষ্ঠানে সে অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী। আর মহামারী নিয়ন্ত্রণে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী। আর ভ্যাকসিনের সমস্যা নাই। We have plenty of vaccine. We have lined up plenty of vaccine. আর সবচেয়ে সুখের বিষয় যে আমাদের ভ্যাকসিন এখানে দিয়ে খুব ইফেক্টিভ হচ্ছে। হ্যাঁ, আমাদের মৃত্যু সংখ্যা একটা ড্রাস্টিক সিঙ্গল ডিজিট। ইটস অ্যামেজিং। অন্যান্য দেশে এখনো বাড়তেছে। ফাইজার, মডার্না এবং আরও অ্যাস্ট্রাজেনেকা এবং আরও একটা ভ্যাকসিন, এই 4টা ভ্যাকসিন সৌদি আরবিয়া অ্যাপ্রুভ করছে, সৌদি আরবের সরকার। কিন্তু এখন আমি ওনাদেরকে বললাম, বা এর আগেও বলা হয়েছে, যে WHO অ্যাপ্রুভ যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো জানি সৌদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয়। টিকা ছাড়াও $1 লাখ হাসপাতাল সরঞ্জাম উপহার দিয়েছে সৌদি সরকার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর রাজারবাগের কথিত পীরের অবৈধ সম্পদ ও জমি দখলের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিষয়টি অনুসন্ধানের জন্য 3 সদস্যের দল গঠন করেছে সংস্থাটি। আদালতের আদেশে এই অনুসন্ধান শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব। প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা দায়ের, হামলাসহ নানা অভিযোগ রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে। দেশের 6 জেলা থেকে 34টি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে 19 সেপ্টেম্বর ওই পীর ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদেশ দেয় আদালত। পাশাপাশি তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে দুদককে বলা হয়। আদালতের আদেশে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে দুদক। দেশের বিভিন্ন এলাকায় 7,000 একর জমি ও রাবার বাগান দখলের অভিযোগ আসে সংস্থাটির কাছে। সরল মন অনুসারী ও সাধারণ মানুষকে ধর্মের দোহাই দিয়ে কিছু জমি ক্রয় ও দখলের অভিযোগও পেয়েছে দুদক। অবৈধভাবে রাবার বাগান দখল সহ অন্যান্যভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মাননীয় আদালত তদন্ত করার নির্দেশনা দিয়েছেন। এ মাসের মধ্যেই অনুসন্ধান শেষ করার চেষ্টা করছে সংস্থাটি। প্রাপ্ত অভিযোগ ও তথ্য উপাত্তের সত্যতা পাওয়া গেলেই মামলা করা হবে বলে জানিয়েছে দুদক। আদালতের নির্দেশনা 30-11 তারিখের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিলের জন্য। তো আমাদের তদন্তকারী অফিসার আশা করি এর মধ্যে তদন্ত প্রতিবেদন দিবেন। অনুসন্ধান চলাকালে প্রয়োজনে রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারে বলেও জানিয়েছে দুদক সচিব। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইল 7 মির্জাপুর আসনের টানা 4 বারের সংসদ সদস্য একাব্বর হোসেন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একাব্বর হোসেনের স্ত্রী ঝর্ণা হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত 16 অক্টোবর ব্রেন স্ট্রোক করেন একাব্বর হোসেন। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাব্বর হোসেন। আগামীকাল বাদ জোহর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাব্বর হোসেন 2001, 2008, 2014 এবং 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 7 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে তার প্রিয় কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাহিত করা হয়েছে। এর আগে দুপুরে রাবির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এর আগে বেলা 11:30টায় তার মরদেহ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে, যেখানে তিনি 31 বছর শিক্ষকতা করেন।
সর্বস্তরের মানুষের এই ঢল প্রিয় শিক্ষাগুরু, প্রিয় কথাসাহিত্যিকের জন্য। বরেণ্য সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভিড় করেন তারা। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির পক্ষে বিভাগীয় কমিশনার এবং প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। পরে একে একে শ্রদ্ধা জানানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। পেশাগত জীবনে একজন দার্শনিক ছিলেন, উনি দর্শনের শিক্ষক ছিলেন। উনি ওনার লেখার মধ্যে, উনি সাহিত্যের মধ্যে উনি জীবন দর্শনকে অত্যন্ত চমৎকারভাবে তুলে এনেছেন। শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষেরা বলেন, হাসান আজিজুল হক ছিলেন বাংলা সাহিত্যের দিকপাল। জাতির ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা নিয়ে বারবারই তরুণদের পথ দেখিয়েছেন তিনি। তিনি যে ধারার সাহিত্য রচনা করতেন সেটি একটি আসলে খুবই উচ্চ পর্যায়ের ধ্রুপদ সাহিত্যকর্ম। যেটা নিয়ে চর্চা করতেন সেইটা যদি আমরা আমাদের অন্তরে ধারণ করে চলতে পারি তাহলে হয়তো অনেক দূর পথ আমরা এগিয়ে যাব। শ্রদ্ধার নিবেদন শেষে বাদজোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় হাসান আজিজুল হকের জানাজা। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হয় বরেণ্য কথাসাহিত্যিককে। এ পর্যন্ত যত ধরনের কুপমণ্ডকতা, সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে হাসান স্যার সর্বদাই ছিলেন সোচ্চার। তার আশা ছিল যে একটা শোষণহীন সমাজ বিনির্মাণ। সোমবার রাত 9:15টায় রাজশাহীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে আগামী মাসেই। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আসছে বছরের ডিসেম্বরের মধ্যেই আংশিকভাবে মেট্রো রেল চালু করা সম্ভব হবে। আর জাপানের রাষ্ট্রদূত বলেছেন, মেট্রো রেল সহ চলমান বড় উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের চেহারাই বদলে যাবে। দুই প্রজন্মের 3 তারকা ক্রিকেটার ব্যাটের বদলে হাতে ইলেকট্রনিক টিকিট নিয়ে ছুটছেন মেট্রো রেলে চেপে বসতে। আপাতত এসবই হচ্ছে পরীক্ষামূলকভাবে। রাজধানীর উত্তরের দিয়াবাড়িতে মেট্রো রেলের মূল স্টেশনে হাজির হয়ে ব্যাপক কর্মযোগ্য দেখে অভিভূত জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। সশরীরে এটা উঠতে পেরেছি, এটা অসাধারণ ফিলিংস। আসলে মানে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে এরকম একটা ব্যাপার। বাংলাদেশের মানুষরা বলেন সবাই আমরা চড়তে পারবো এবং এনজয় করতে পারবো আমি মনে করি, এবং সবকিছুই খুব ভালো লাগছে দেখে। এখানে অনেকেই এই ভেবেছিলেন অসম্ভব একটা ব্যাপার, বাট এটা সম্ভব হয়েছে আমাদের জন্য। আমি খুব খুশি, ব্যক্তিগতভাবে আমি রিয়েলি হ্যাপি। এরই মধ্যে দেশে প্রথম বিদ্যুৎ চালিত এই উড়াল ট্রেন উত্তরা থেকে পল্লবী পর্যন্ত 4টি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে চলাচল করেছে। আরও কয়েক ধাপে পরীক্ষার পর যাত্রীদের সেবায় চালু হবে ঢাকা মেট্রো রেল। এই যে মেট্রো রেলে বসে ক্রিকেটারদের সঙ্গে গল্প করছি, এটাই তো বাংলাদেশের উন্নয়নের প্রতীক। শুধু মেট্রো রেল কেন, চলমান সব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে এই দেশের চেহারাই পাল্টে যাবে। আমরা চাই বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাক। পারফরমেন্স টেস্টে এর আগে ঘন্টায় 5 কিলোমিটার গতিতে এই ট্রেন চললেও মঙ্গলবার তা চলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে। 25 কিলোমিটার গতির উপরে ট্রেন চলাচলের পরীক্ষা হবে সবার শেষে। প্রায় 6 মাস চলবে পারফরমেন্স টেস্ট। কমলাপুরের কাজ আমরা এই বছরই শুরু করব। সুনির্দিষ্ট ডেট নাই আমাদের, তখন নভেম্বর, তো আমার হাতে তো আর 1 মাস সময় আছে। আমরা ডিটেইল ডিজাইন প্রায় শেষ করে ফেলেছি। মেট্রো রেল প্রকল্পের খরচ হচ্ছে 22,000 কোটি টাকা। অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। গত জুলাই পর্যন্ত কাজের অগ্রগতি 68.49%। 21 কিলোমিটার উড়াল পথের মধ্যে এ পর্যন্ত দৃশ্যমান প্রায় 16.5 কিলোমিটার। আপাতত এই মেট্রো রেলটি পরীক্ষামূলকভাবে চলাচল করছে। এই যাত্রী ছাড়া পরীক্ষামূলক এই মেট্রো রেলের চলাচল হবে আরও 3 মাস। তারপরে আরও কিছু পরীক্ষামূলক চলাচলের পর আগামী বছরের নাগাদ যাত্রীরা এই মেট্রো রেলের সেবা নিতে পারবে, তেমনটাই আশা করছে বাংলাদেশ সরকার। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং 2030-এ ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে হবে টি-20-র মহাযজ্ঞ। বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশ দলে 6টি পরিবর্তন। পাকিস্তান সিরিজে বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান ও সাইফুদ্দিন। 4 নতুন মুখে চমক, কিপার, ব্যাটসম্যান আকবর আলী।
বিশ্বকাপ ব্যর্থতায় আমূল পরিবর্তনের বার্তা আগেই দিয়েছিল বিসিবি। পাকিস্তান সিরিজে তারই বাস্তবায়ন। লিটন সৌম্য বাদ পড়া অনুমিতই ছিল। বিশ্বকাপে না খেলেও জায়গা হারিয়েছেন রুবেল। ইনজুরির কারণে সাকিব সাইফুদ্দিনের সার্ভিস না পাওয়া আগেই নিশ্চিত হয়েছিল। টানা সূচিতে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু আপনার পাকিস্তান সিরিজ থেকে, তার পরপরে কিন্তু নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ আছে। তো 4টা টেস্ট ম্যাচ আছে। আমাদের কি প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার আমরা চাচ্ছি, কারণ তামিম ইকবালের একটা ইনজুরি হয়ে গিয়েছে একটা সিনিয়র প্লেয়ারের, তো ওখানে ডাউট আছে টেস্ট সিরিজে পাই কিনা। তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের বেস্ট প্লেয়ারকে সেই সময় সেরাটা দেওয়ার জন্য। ভাগ্য খুলেছে 4 নতুন মুখের। প্রথমবার জাতীয় দলে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর। 5 টেস্ট খেলা ওপেনার সাইফ প্রথমবার জায়গা পেলেন টি-20 দলে। নানা সময়ে বিভিন্ন সংস্করণে দলে ডাক পাওয়া ইয়াসির শহীদুল এবারও আছেন। শান্তর ফেরা অনেকটা অনুমিতই ছিল। লেগ স্পিনার আমিনুলের ফেরাও প্রত্যাশিত। যাদেরকে আমরা নিয়েছি ওরা যথেষ্ট আমাদের এইচপি থেকে ট্রেনিং করে এসছে, ইন্টারন্যাশনাল এরিনার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। আমরাও কনফিডেন্ট ইনশাল্লাহ এরা ভালো করবে। আকবরকে আমরা অ্যাকচুয়ালি যে প্রথমে কিন্তু সোহান আমাদের নাম্বার 1 উইকেট কিপার। এখানে কিছু ব্যাপার আছে, খেলার সময় আপনার কনকাশনের ব্যাপার আছে, কোনো ইনজুরি হলে কিন্তু রিপ্লেস করার জন্য সেকেন্ড উইকেট কিপার দলে নেই। তো সেই হিসাবে ওকে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে ওকে খেলাতে পারবে। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পরও টিকে গেছেন আফিফ, সোহান ও শামীম। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও ফুটবলের ধ্রুপদী লড়াই ব্রাজিল আর্জেন্টিনা মহারণক কাল। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের 2 পরাশক্তি। হার এড়ালেই কাতারে টিকিট পাবে আর্জেন্টিনা। সুপার ক্লাসিকোয় ম্যাচটি শুরু কাল ভোর 5:30টায়। লাতিন অঞ্চলের জায়ান্ট ব্রাজিল আর্জেন্টিনা, 2 দলের ম্যাচ ভক্তদের কাছে চরম উত্তেজনার। এই ধ্রুপদী লড়াইয়ের স্বাদ নিতে অপেক্ষায় থাকে ফুটবল বিশ্ব। বাছাই পর্বের প্রথম ম্যাচটি অপ্রত্যাশিতভাবে স্থগিত হয়, ফলে দ্বিতীয় পর্বের ম্যাচ নিয়ে যেন আগ্রহ আগের চেয়ে বেশি। ব্রাজিলের বিপক্ষে হার এড়ালেই কাতার বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল, তবে এখন পুরো ফিট আর্জেন্টাইন অধিনায়ক। ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশে দেখা যাবে তাকে। ব্রাজিলের বিরুদ্ধে খেলতে আমরা পুরো প্রস্তুত। ড্রয়ের জন্য নয়, পুরো 3 পয়েন্টের জন্যই নামবো। ফুটবলাররাও বেশ আত্মবিশ্বাসী। ওরা জিতেই কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেতে চায়। ভক্তদের আক্ষেপ বাড়িয়েছেন নেইমার। বন্ধু মেসি ফিরলেও শেষ মুহূর্তে উরুর চোটে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা। দলের সঙ্গে আর্জেন্টিনাও যাননি নেইমার। দলের মূল অস্ত্রকে না পেলেও চিন্তা নেই ব্রাজিলের। লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে 2022 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। যতগুলো ম্যাচ খেলেছি তার মধ্যে কলম্বিয়া ও আর্জেন্টিনা শক্ত প্রতিপক্ষ। ওদের রক্ষণ ভেদ করা কঠিন, তবে আমাদের ভাবনায় কেবল ম্যাচ জয় ছাড়া কিছুই ভাবছি না। কনমেবল অঞ্চল থেকে শীর্ষ 4 দল সরাসরি খেলবে বিশ্বকাপে। 5ম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।